শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং ৮ দিনে শিশু মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে ৩ জুন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১টায় তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতা ও সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি রুহের মাগফিরাত কামনা করেন। এই সময় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, AZM জাহিদ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের TNT খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ গঠনে নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর ECB চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদের সহযোগিতা করার। এ সময় জনসাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে দেয়া বক্তব্য দীর্ঘ না করে বলেন, এই অনুষ্ঠানটির কারণে মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। জিয়াউর রহমানের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুস্থ অসহায় মানুষের মাঝে কাপড় ও খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজেই সেই জনগণের সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে ধীরে বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা যে আমরা সকলে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী দেশ গঠনের কাজে হাত দিব। বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে আমরা শ্রমিকের হাতে রূপান্তরিত করব এবং এর মাধ্যমে আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব ইনশাআল্লাহ, দেশের ভাগ্যের পরিবর্তন করব ইনশাআল্লাহ। যেই দেশকে নিয়ে আমরা গৌরব করতে পারি, এইরকম একটি দেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলতে সক্ষম হব। জিয়াউর রহমানের দেখানো পথেই বিএনপি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, জনপ্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি সরকার। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি। আর স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। তার উত্থান 1971-এ মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং তিনি যে শাহাদত বরণ করেছেন তাও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য।
আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের আদর্শের রাজনীতি করি। এদেশের সমস্ত মানুষের মধ্যে যে ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যায়, এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন জমা দেয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ৩ জুন দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। আজ রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও সন্তানহারা মায়েদের বক্তব্য এখনও গ্রহণ করা সম্ভব হয়নি। এ কারণে কমিটিকে আরও ৩ দিন সময় দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তদন্তকারী দল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা, ওয়ার্ডের পরিবেশ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে। এ সময় মন্ত্রী জানান, প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গাফিলতি বা দায়িত্ব অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ৩ তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো, তখন আপনাদেরকে আমরা রিপোর্টটা জানাবো। প্রাথমিকভাবে জিনিসটা না জানাটা ভালো, কারণ ওই 3টা মায়ের স্টেটমেন্টটা নিলে পূর্ণাঙ্গ রিপোর্টটা আপনাদেরকে দিলে আপনারা পূর্ণাঙ্গভাবে জাতিকে জানাতে পারবেন। এবং একটা কথা শুধু আপনাদেরকে বলি, আমরা অত্যন্ত সিরিয়াসলি জিনিসটাকে নিয়েছি এবং এটার সঠিক তদন্ত বের করে আমরা মেডিকেল সায়েন্সের যতটুকুন পর্যন্ত এটাতে শাস্তিযোগ্য অপরাধ হয় ততটুকু পর্যন্ত আমরা কাউকে ছাড় দেব না। একটা মায়ের রিকোয়েস্টে 2টা থেকে 4টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল, ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। কথাগুলি এসে সবই আমি রিপোর্টে দেখেছি, পয়েন্ট যেগুলি অবজার্ভ করা হয়েছে দেখেছি। ওনলি ল্যাকিং মায়েদের স্টেটমেন্টটা পাইলে উই ক্যান রিচ এট দ্য কনক্লুশন এবং আমরা আপনাদের মোকাবেলা হব বলে দেবেন, তবে কোনো ছাড় দেওয়া হবে না। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে শুক্রবার রাত থেকেই হাজিদের ফিরতি যাত্রা শুরু হয়। শনিবার সকাল 10টার দিকে 419 জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছানোর পর হাজিদের জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজের ফিরতি যাত্রার প্রথম দিনে সৌদি ও বাংলাদেশ এয়ারলাইন্সের মোট 13টি ফ্লাইটে 5,434 জন হাজি দেশে ফিরবেন। হাজিদের নিয়ে আসার এই ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী 1 জুলাই পর্যন্ত চালু থাকবে। এবছর বাংলাদেশ থেকে মোট 79,164 জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য পবিত্র মক্কায় গিয়েছিলেন। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় 60 থেকে 70% AB গ্রেডের হয়ে থাকে। চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না, আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে বলে জানান তিনি। সকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্বে অর্থনৈতিক একটু টালমাটাল অবস্থা রয়েছে। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে, কারণ বিশ্বব্যাপী মানুষের বাই ইনকাম ক্যাপাসিটির ড্রপ করেছে। এর আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন মন্ত্রী। এখানে ব্যবসায়ী কমিউনিটি অনেক কিছুর সাথে আছে যে তারা কি পরিমাণ ফাইন্যান্স পেল কিনা, এগুলি তো মেনলি ট্যানারি না কিনে, ওখানে ফাইন্যান্স একটা ফ্যাক্টর হতে পারে, অথবা যে চামড়াগুলি ফেলে দিয়েছে বা এই ধরনের ঘটনা হয়েছে। চামড়া কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে উইদিন 4 to 5 আওয়ার্স চামড়ার ভিতরে পচন ধরে, এটা পচনশীল পণ্য। দ্রুততম সময়ে লবণ দিতে হয়। হয়তোবা দেখা গেছে কেউ হয়তো এমন হয়েছে সকালে গরু জবাই করেছে, সারাদিন এই গরমের মধ্যে ছিল, ওই দিন রৌদ্রটাও ছিল প্রখর, সারাদিন ছিল, কেউ হয়তো ওর কাছ থেকে কিনে নিয়ে গেছে বিক্রি করার জন্য, তখন সন্ধ্যা হয়ে গেছে। ইন দ্য মিন টাইম চামড়ার ভাষায় বলে হেয়ার সেল,
মানে পচন ধরে গেছে। ওই পচা চামড়া কেউ 2 টাকা দিয়েও কিনবে না। সিলেটের পর্যটন এলাকাগুলোকে একটি সমন্বিত ড্রাইভের আওতায় এনে আরও আকর্ষণীয় ও পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ঈদ উল আজহার তৃতীয় দিনে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সকালে পর্যটন এলাকায় আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় এবং পর্যটন খাতের উন্নয়ন ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনাও করেন মন্ত্রী। এ সময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন ও গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমরা পুরো পর্যটন নগরী এলাকাটাকে আমরা একটা ড্রাইভওয়ের মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছি, যে ড্রাইভওয়ের কাজের জন্য ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আমাদের সেখানে আমাদের সার্ভিস সেন্টারগুলো থাকবে, সিকিউরিটি ব্যবস্থা থাকবে, মানুষ মানে স্বাচ্ছন্দ্যভাবে শুধু যে রোড পথে তা নয়, আমরা নদীপথগুলোকে আমরা খনন করার চেষ্টা করতেছি যাতে নদীপথেও মানুষ যেন ভ্রমণ করতে পারে। মানুষের সেই পর্যটক, এটা একটা পর্যটক সিটি হিসাবে আমরা ইনশাল্লাহ কাজ করতেছি, দোয়া করবেন। জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি। জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ আরও বলেন, যারা ৪৫ বছর আগে আজকের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে মনে করেছিল বিএনপিকে মুছে ফেলবে, তবে ইতিহাস সাক্ষী বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠনে পরিণত হয়েছে। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। যে ফ্যাসিস্ট আজকে বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে, তারা সেদিন ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। আজকে নতুনভাবে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত জিয়ার থেকে শহীদ জিয়া সবচেয়ে বেশি শক্তিশালী। আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের পিতামহরা, আমাদের পূর্বপুরুষেরা মৃত্যুকে একেবারে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু সকলেরই একটি কিন্তু নেতা লাগে, সব জায়গাতে একটি কমান্ডার লাগে। তার একটি আওয়াজ, তার একটি ঘোষণা সারা বাংলাদেশের মানুষকে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জাগিয়েছিলেন, এবং তার সেই ঘোষণার পরে কিন্তু সারা বাংলাদেশ জেগে উঠে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আজকে সেই মহান নেতা, মহান নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমরা সারা বাংলাদেশ একত্রিত হয়ে তার আত্মার মাগফিরাত কামনা করতে পারছি। দেশজুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে নাটোর শহরে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। পরে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের কালিয়াকৈর অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের ফুটবল খেলার মাঠ সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের সভাপতি রুহুল আমিন। এছাড়া ঝালকাঠিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। শরীয়তপুরে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কিনাই শিকদারকান্দি এলাকায় ঈদের দিন ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় স্ত্রী বিথি আক্তারকে আটক করে আদালতে মাধ্যমিক কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, ঈদের দিন বাড়ির সদস্যরা কোরবানির গরু জবাই ও মাংস কাটার কাজে ব্যস্ত ছিল। এই সময় উজ্জ্বল শিকদার, তার স্ত্রী বিথি আক্তার এবং তাদের 2 বছর বয়সী ছেলে আবিদ খাবার খেয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। অভিযোগ রয়েছে, উজ্জ্বল ঘুমিয়ে পড়ার পর বিথি আক্তার ঘুমের ভান করে সুযোগের অপেক্ষায় ছিলেন। এক পর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে স্বামীর পেটে আঘাত করেন এবং ছুরি মোচড় দেয়ায় তার নাড়ি ভুঁড়ি বের হয়ে আসে। উজ্জ্বলের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। চাচাতো বোন মিম ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্ত বিথি আক্তার দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কইলাম না, এই যে 1 বছর আগে হয়েছে, আজ দিবস কাইলে মারার কচর বাহিরে সেদিনকে রাইতি দুপুরে দৌড়ে আইছে। তাড়াতাড়ি ধরেন আমার বিথি ই কইরা চাকু ঢুকাইয়া মারিয়ালাম ই করছে, তখন ওর ভুড়ি বেরিয়ে গেছে গা। ওই অবস্থায় আমরা দৌড়ে আইছি, দৌড়ে ওই অবস্থায় আইয়া দেই ওর ভুড়ি বেরিয়ে গেছে গা। তো এমপি চাইছি, চাইয়া দিই বিথি দৌড়ে যেতেছে গা, আর বিথির আগেও লোক আছে। এই জায়গা থেকে ওই নারকেল গাছের বগলে যাই আমার ডাক দিয়েছে, শারমিন আপা আমার বাঁচান বাঁচান কইছে। পর আমি দৌড় ফেরে আইসি, আয়া দেখি কেজন কইল যে ওর রক্ত পুরা শরীর মাখা। পরে আমি বললাম কি হয়েছে? কয় বিথি আমারে যে পার দিছে। কই পার দিছে? আমার এই যে কেজন কইল চাকুদার তল পেটে পার দিছে। পরে আমি দেখছি, দেখার পর আমি একটা বইয়া পড়ে গেছি গা। পরে একজনকে আমার শ্বশুরে আমার ভাই, পরে একজনকে মিললা আমরা বাঁধছি, বাঁধি আর শোয়াইছি। শোয়ানোর পর আর মাথায় পানি দিছি, পানি দিয়া পরে আবার আর বোনের যে পাশেই পরে আমার মেয়েরা দিয়া আর বোনরে খবর দেওয়া আনছি। ঈদের তৃতীয় দিনে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে হাজারো দর্শনার্থী ও পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। ছুটির আমেজ উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষ ঐতিহাসিক স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি তুলে পরিবার পরিজন নিয়ে ভিড় জমান। ঈদে আনন্দকে কেন্দ্র করে ৬০ গম্বুজ মসজিদ ও এর আশেপাশের এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার জন্য পুরো এলাকাকে সুন্দরভাবে সাজানো হয় এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 29 জন। আজ বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, জালালাবাদ কাবুল মহাসড়কের একটি অংশে যাত্রীবাহী এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 10 জন শিশু, 5 জন নারী এবং 3 জন পুরুষ রয়েছেন। এই ঘটনায় লাগমান প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজাই জানিয়েছেন, ট্রাকটিতে পাকিস্তান থেকে নিজ দেশে ফেরা আফগান পরিবারের সদস্যরা ছিলেন। এসব পরিবার দীর্ঘদিন পাকিস্তানে বসবাসের পর সম্প্রতি আফগানিস্তানে ফিরে আসছিল। এদিকে দেশটিতে দীর্ঘদিন ধরে সড়ক অবকাঠামোর দুর্বলতা ও অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে প্রাণহানিকর দুর্ঘটনা প্রায়ই ঘটছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে দেশটির বিভিন্ন স্থাপনায় সংযুক্ত আরব আমিরাত কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইন্টেল বা গোয়েন্দা তথ্য ব্যবহার করে এসব হামলা চালায় UAE। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আমিরাতের তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাল্টা জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। এতে ইরানের কয়েকটি সামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে জানানো হয়েছে। এদিকে যুদ্ধের সময় UAE ও ইসরায়েলের নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক ও নিরাপত্তা সমীকরণে নতুন আলোচনা তৈরি করেছে।
যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশ দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে এ দল। সফরে 3টি ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী 8 ও 10 জুন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম 2টি ওয়ানডে ম্যাচ। এরপর 13 জুন রাজশাহীতে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। এরপর 17 ও 24 জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে 2টি 4 দিনের ম্যাচ। সফরের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন ফারাজ আকরাম, রায়ান বার্ন, ম্যাথু ক্যাম্পবেল, মাইকেল ফ্রস্ট, ট্রেভর গোয়ান্ড, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ক্লিভ মাদান্তে, ওয়েসলি মাদেভেরে, টিনো টেন্ডা, মাপোসা। অন্যদিকে 4 দিনের ম্যাচের দলে ডাক পেয়েছেন জোনাথন ক্যাম্পবেল, মুনাশে চিমুসোরা, তনুনুয়ারা মাকোনি ও ডিওন মায়ার্স। আগামী 5 জুন ইউরোপের সান মেরিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এটি ইউরোপীয় কোনো দেশের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। আসন্ন ম্যাচকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ টমাস ডুলি। দীর্ঘ 19 মাস পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সবশেষ তিনি 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন। জিকো ছাড়াও চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন ডিফেন্ডার ইসা ফয়সাল, তাজউদ্দিন এবং উইঙ্গার রফিকুল ইসলাম। এদিকে চূড়ান্ত দল থেকে বাদ পড়ার 7 ফুটবলাররা হলেন রহমত মিয়া, আব্দুল্লাহ, ওমর, শাকিল হোসেন, মঞ্জুর রহমান, মানিক, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম এবং মিনহাজুল করিম স্বাধীন। স্কোয়াডে গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরওয়ার্ড মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল রাখা হয়েছে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং 8 দিনে শিশু মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে 3 জুন জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।